হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একটা জিনিস খেয়াল করেন, যার যত বেশি গুগল সার্চ করার হ্যাবিট আছে সে নবীর চেয়ে আগে আছে, বুঝা গেছে? হ্যাঁ, এটা আমি আপনাকে কিভাবে বুঝাই যে এটা কতটা হেল্পফুল। সাপোজ আপনি HTML সম্পর্কে জানেন না, হালকা কিন্তু গুগল করেন HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আপনি কি জানতে চান, যা জানতে চান জাস্ট HTML গুগল সার্চ করবেন, কোনো না কোনো ক্লু পাবেনি। যেমন ধরেন অ্যান্ড্রয়েড একটা অ্যাপস আছে গুগলের অ্যাসিস্ট্যান্ট, তার নাম হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগল অ্যালো, এই অ্যাপসটা, এইটা আপনি যদি ইউজ করেন আপনি যা চান সে আপনার তাই দিবে। এটা অনেকটা ওই যে গুগল মিনি আছে না, ঘরের মধ্যে মানুষ সেট করে না, আপনি গান শুনতে চাইলে একটা গান বাজিয়ে দিবে, দরজা যদি আপনার ডিজিটাল হোম হয়, হ্যাঁ, আপনার প্রজেক্ট করছে না ইউনিভার্সিটিতে যে হোম অ্যাপ্লায়েন্স যে বাড়িঘরকে সবগুলোকে ডিজিটাল করে ফেলা, হাততালি দিলে বাতি নিভে যায়, এই ধরনের। হ্যাঁ, তো এইটাতে সাধারণ আপনার প্রতিদিনের টেম্পারেচারের যে ডাটা এটা দরকার সে আপনাকে দিয়ে দিবে। আপনি কোনো একটা গান শুনতে চান সে বলে দিবে, কারো ফোন নাম্বার চান, সাপোজ ফোন নাম্বার সেভ নাই, আপনি জাস্ট কমান্ড করবেন, এখানে ভয়েস কমান্ড পাওয়া যায়, ভয়েস কমান্ড করবেন, সাথে ফোন নাম্বারটা গুগল থেকে সার্চ করে দিয়ে দিবে। বুঝলেন তো? তো আপনার সাপোজ আপনি যদি রান্না করবেন, এখন রান্না করতে পারতেছেন না, একটু গুগলকে বলেন যে কিভাবে রান্না করতে হবে, হ্যাঁ, সে আপনাকে বলে দিবে, এবার পারবেন নাকি না পারবেন এটা পরের ব্যাপার, ঠিক আছে? তারপর অবভিয়াসলি গুগল সার্চ করা অভ্যাসটা করবেন, এটা আপনাকে এক পা আগে রাখবে। আর বেস্ট প্র্যাকটিস করতে হবে, আর টাইম ইনভেস্ট করার মেন্টালিটি থাকতে হবে। আপনার অর্থ অতটা ইনভেস্ট করা লাগবে না। যেমন ধরেন আমি ওয়ার্ডপ্রেস নিয়ে বহু কোর্স করছি, তার মধ্যে পেইড কোর্স করতে মাত্র একটা, আর সবগুলোই পেইড কোর্স, তবে ক্র্যাক। ইউটিউবে সব কোর্সই বাইরে পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটে। তো এখানে অর্থ লাগে না, ইনভেস্ট করা টাইম, ঠিক আছে? তো আমরা শুরুতে শিখবো হচ্ছে HTML। HTML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ মানে কি? সিলেক্ট করা, মানে মার্কআপটা এরকম, আমাদের যে শরীর, আমাদের শরীরের কন্ট্রোলটা হচ্ছে মার্কআপ, হ্যাঁ, আর আমাদের যে স্কিন বা স্কিনের বিভিন্ন কালার, হ্যাঁ, এক একজন দেখতে এক এক রকম, এটা হচ্ছে স্টাইল। তো মার্কআপটা তৈরি করার জন্য আমরা ইউজ করবো HTML, স্টাইলটা তৈরি করার জন্য ইউজ করবো কি CSS। ওকে, তো ফার্স্ট আমাদেরকে মার্কআপ তৈরি করতে হবে। সাপোজ একটা বিল্ডিং এর কথা চিন্তা করেন, তার রড, বালি, সিমেন্ট, তারপরে পিলার তৈরি করে, এগুলো প্রাথমিক যে স্ট্রাকচারটা এটা হচ্ছে HTML। এরপর তার উপর প্লাস্টার করা হয়, রং করা হয়, লাইট লাগানো হয়, এই করা হয়, সে করা হয়, এগুলো হচ্ছে সাপোজ। তো আপনি কি মানে মার্কআপ তৈরি করা ছাড়া স্টাইল করে ফেলতে পারবেন? এটাকে একটা ফাইল তৈরি করতে হবে, যে ফাইলের ভিতরে আমরা যে ফোল্ডারের ভিতরে আমরা HTML-টা লিখবো। সাপোজ আমি এখানে একটা ফোল্ডার তৈরি করতেছি, এখন ফোল্ডারের নাম কি হবে? HTML। এই ফোল্ডারটাকে বলা হয় প্রজেক্ট ফোল্ডার। কি ফোল্ডার? প্রজেক্ট ফোল্ডার। আপনারা বাসায় ল্যাপটপে মুভি দেখেন না, মুভির জন্য আলাদা ফোল্ডার আছে, হ্যাঁ, তারপরে বিভিন্ন জন্য এক্সট্রা ফোল্ডার আছে না। তো যখনই আপনি প্রজেক্ট করবেন তার জন্য একটা প্রজেক্ট ফোল্ডার থাকবে, যেটার ভিতরে সকল ফাইল থাকবে, HTML ফাইল, CSS ফাইল, PHP ফাইল, JS ফাইল, সব ধরনের ফাইল থাকবে। এখন এই ফোল্ডারটার নাম কি হওয়া উচিত? এই ফোল্ডার নাম হবে রিলেভেন্ট, মানে আপনার যে প্রজেক্টের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। সাপোজ আপনি একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট তৈরি করতেছেন,
এখন নিশ্চয়ই আপনি রেস্টুরেন্টের ওয়েবসাইটের নাম দিবেন না যে বিউটি পার্লার, অবশ্যই না, আপনি রেস্টুরেন্ট দিবেন, ঠিক আছে? তো সবার নাম হচ্ছে বেসিক, কি নাম দিলাম? বেসিক। তাহলে আমাদের কি বলে প্রজেক্ট ফোল্ডার তৈরি করা হয়ে গেল। এখন আমরা HTML লিখব, কি লিখবো? আমার একটা ফাইল লাগবে, টেক্সট ফাইল। নাম কি হবে? নাম যে কোনো কিছু হতে পারে, সামথিং .html। এই পার্টটাই কি বলা হয়? এক্সটেনশন বা ফরম্যাট, এক্সটেনশন বা ফরম্যাট মনে রাখবেন। HTML এর জন্য এক্সটেনশন ডটের পরে কি হবে? HTML হবে। ওকে, আচ্ছা উইন্ডোজ 7 ইউজ করে কারা? উইন্ডোজ 7, আচ্ছা আশা করি উইন্ডোজ 10। ওকে, আপনার উইন্ডোজ 10 যারা আছেন তারা এই ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশন এটাকে অবভিয়াসলি চেক করে রাখবেন। কি বলেন? চেক করে, যদি আনচেক করে তাহলে ঝামেলা হবে। এটা কি এক্সটেনশন দেখা যায়? দেখা যায় না। সাপোজ আমি একটা ফাইল তৈরি করতেছি, hello.html, hello.html, এটা কি ফাইল? অবভিয়াসলি আপনার দেখা হয়ে গেছেন, এটা টেক্সট ফাইল। এবার যান ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশন hello.html.text। এই জন্য এক্সটেনশনটা দেখা খুব ইম্পর্টেন্ট। এক্সটেনশন ঢুকে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে উইন্ডোজ 10 এ। আর উইন্ডোজ 7 যারা আছেন তারা সার্চ গিয়ে লিখবেন ফোল্ডার অপশন। কি অপশন? ফোল্ডার। এখানে আসবে ফাইল এক্সপ্লোরার অপশন, মেবি এই যে ফাইল এক্সপ্লোরার অপশনস। আর উইন্ডোজ 7 হচ্ছে ফোল্ডার অপশনস। আপনার এই উইন্ডোটা আসবে পপ আপ, এই পপ আপ উইন্ডোটা আসবে। আসার পর আপনি যাবেন হচ্ছে ভিউতে। ভিউতে গিয়ে এখানে খেয়াল করেন হাইড এক্সটেনশন ফর নোন ফাইলস, এইটা যদি চেক করে অ্যাপ্লাই দেন তাহলে দেখবেন হাইড হয়ে গেছে। এটা অবভিয়াসলি আনচেক রাখবেন, ঠিক আছে? তাহলে আপনি ফাইলের এক্সটেনশনটা দেখতে পাবেন। আপনি যদি ফাইলের এক্সটেনশনটা প্রপারলি সেট করতে না পারেন তাহলে আপনি জীবনের উপর কাজ করবেন না। ওকে, প্রজেক্টের প্রথম HTML ফাইলের নাম কি হয়? ইন্ডেক্স। ইন্ডেক্স মানে কি? ফাইলের নাম হয় index.html। নাম এটাই কেন, কি বলতে পারবেন? প্রথমে এই কারণে মেইন ফাইল হিসেবে থাকবে। আর কেউ আপনার মাথায় যায় আসে? ইন্ডেক্স মানে তো সূচিপত্র, বইয়ের শুরুতে সূচিপত্র থাকে, মেনু আসবে, হোম পেজ আসবে। ওকে, আপনারা সবাই অনেকগুলো মতামত দিচ্ছেন, সবগুলোই ঠিক আছে, তবে মেইন দেওয়াটা কেউ বলতে পারেন না। যেমন ধরেন আমাদের দুটো চোখ থাকার উপকারিতা কি? যে অনেক কিছু বলতে পারেন যে আমরা অনেক দূরে জিনিসপত্র দেখতে পাই, আমরা কালার চিনতে পারি। তবে দুটো চোখ থাকার মেইন উপকারিতা হচ্ছে আমরা একটা বস্তু সম্পর্কে তীব্র ধারণা পাই। হ্যাঁ, বস্তুটার কালার, দুটো বস্তুর ডিস্টেন্স, বা কি হইতে পারে, সামনে কি একটা দাঁড়াইছে বা চলতেছে, এই সবগুলো আমরা দুটো চোখ থাকার কারণে বুঝতে পারি। এটাকে আমরা সিম্পলি বলতে পারি কি আমাদের বস্তু সম্পর্কে কি আপনি ধারণা দেয়। ওকে, তো ইন্ডেক্স কেন হলো? আমরা কিন্তু অন্য নাম দিয়ে অন্য মেনু তৈরি করতে পারি বা লিঙ্ক করতে পারি, যা কাজ সবই করতে পারি। আপনি যখন একটা প্রজেক্টকে সার্ভারে উঠাবেন, আপনার প্রজেক্টে সার্ভারে উঠবে, সার্ভারে আপলোড দেওয়ার পর আপনার প্রজেক্টে অনেকগুলো ফাইল থাকবে, হইতে পারে 20টা 30টা, আরো বেশি হতে পারে। এতগুলো ফাইল দেওয়ার পর প্রজেক্ট মানে সার্ভার তো একটা ফাইল দিয়ে কাজ শুরু করবে না, যে ফাইলের তাকে দিয়ে কাজ শুরু করবে।
বুঝা হয়েছে? তাই আমাদের ইন্ডেক্স ফাইলটা লাগবে। ক্লিয়ার সবাই? index.html index.php যেটাই হোক ইন্ডেক্স ফাইলটা লাগবে, আদারওয়াইজ সার্ভারে কাজ করবে না। যে আপনি এক্স্যাক্টলি কোন ফাইল, হ্যাঁ সার্ভার ডিসপ্লে করবে কি দিয়ে? ইন্ডেক্স ইন্ডেক্সের যদি আমি ইন্ডেক্সের পরিবর্তে অন্য কিছু লিখি তাহলে প্রবলেম, সে অন্য কিছু দেখাবে, ইন্ডেক্সে যাই থাকবে তাই দেখাবে। বুঝা গেছে? অবভিয়াসলি তো আমরা এরকম কিছু করবো না, আমরা অবভিয়াসলি পারফেক্ট কিছু করবো। তবে সার্ভারকে রান করার জন্য বা সার্ভারে আপনি যদি কিছু রান করতে চান আপনাকে ইন্ডেক্স লিখতে হবে। প্রথম ফাইলের নাম কি? ইন্ডেক্স। ওকে, তো এখন আমরা এটাকে ওপেন করি। সাপোজ এটাকে কোড লেখার জন্য আপনি নোটপ্যাডে কোড লিখতে পারেন, এখানে পারফেক্টলি কোড লেখা যায়, কিন্তু এটা পুরাতন, আগে কোনো এক সময় লেখা হতো। এখন কোড লেখার জন্য প্রচুর সফটওয়্যার, এই সফটওয়্যারগুলোকে বলা হয় কোড এডিটর। কোড এডিটর কোড এডিটর দেখেন তারা একটা লিস্ট দিচ্ছে, সাবলাইম টেক্সট, অ্যাকেটন, রাকেটস, নোটপ্যাড প্লাস প্লাস, আর অনেক অনেক কোড এডিটর আছে। নোটপ্যাড প্লাস প্লাস কাজ করছে দেখে মানে করে দেখে, আচ্ছা রাকেটসে, অ্যাটম, সাবলাইম টেক্সট এই করেন। আচ্ছা আপনাদের এই কোর্সে আমি করাবো হচ্ছে সাবলাইম টেক্সট। অন্য যদি অন্য কিছু ইউজ করে থাকেন টোটালি ফাইন, আপনি যদি এর সঙ্গে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে যদি চেঞ্জ করে এখানেই আসতে হবে এমন কিছু না, ঠিক আছে? আপনি ওখানে কাজ করতে থাকেন, ওখানে কিছু অ্যাড অনের ব্যাপার আছে। যারা নতুন এখনো শিখেন নাই বা এখনো অভ্যস্ত হন নাই, তারা আমি যেটা দেখি ওটার সাথে অভ্যস্ত হন, বুঝে গেছে? কারণ আমি কিছু অ্যাড অন ইউজ করবো, শর্টকাট কি লেখার জন্য কিছু জিনিস, ফাইনাল পাথ দেখানোর জন্য কিছু অ্যাড ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমি যেটা দেখাবো ওটা ইউজ করা আপনার জন্য বেটার। ক্লিয়ার? তো আপনি সাবলাইম টেক্সটে ক্লিক করুন অথবা তাদের ডিরেক্ট ওয়েবসাইটে যেতে পারেন, সাবলাইম টেক্সট লিখে সার্চ করে আপনি পেয়ে যাবেন sublimtext.com। আর সাবলাইম টেক্সট রানিং চলছে সাবলাইম টেক্সট 3, সাবলাইম টেক্সট 3। ওকে, ক্লিক করলাম, ডাউনলোড ফর উইন্ডোজ। আচ্ছা সফটওয়্যার মানে একটা সফটওয়্যার ডাউনলোড করে শুরু করতে পারেন না এরকম কে কে আসেন? সফটওয়্যার ইনস্টল করা মানে কি? এত সিরিয়াস হওয়ার কিছু না, নেক্সট 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 ফিনিশ, এটা হচ্ছে সফটওয়্যার ইনস্টল করার প্রসেস। ঠিক আছে, এটা কিছু ডাউনলোড করবেন, ক্লিক করবেন, তারপরে ইনস্টল করে ফেলবেন। এখন কোনটা যদি আপনি ক্র্যাক করতে চান, যে একটা পেইড সফটওয়্যার আপনি ক্র্যাক করে ইনস্টল করবেন, সেটা ডিফারেন্ট কেস। এটাও পেইড ইউজ করা যায়, মাঝে মধ্যে একটা পপ আপ নোটিফিকেশন দেবে যে কিনেন, হ্যাঁ এইটা ছাড়া কোনো সমস্যা নেই, আপনি ফ্রি ইউজ করতে পারেন, টোটালি ফাইন। তো জাস্ট আমি এটাতে ক্লিক করলাম, ডাউনলোড করেছি। সাবলাইমের বেনিফিট হচ্ছে আমি কোনো এক সময় নোটপ্যাড ইউজ করতাম, তারপর ব্রাকেটস ইউজ করতাম, তারপরে এখন সাবলাইম ইউজ করতেছি। আমার কাছে মনে হচ্ছে ওগুলো হচ্ছে এটা বেটার, তবে ওগুলো যে খুব বেশি খারাপ বা ওগুলো দিয়ে না, যে যেটা ইউজ করে কমফোর্টেবল। বুঝা গেছে? বাই ডিফল্ট তো কোনো উইন্ডোজ 10 এ নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল করাই থাকে। এটা ওই নোটপ্যাড প্লাস প্লাস না, এটা ওই উইন্ডোজ 10 এর নোটপ্যাড প্লাস প্লাস না, এটা হচ্ছে এক্সট্রা সফটওয়্যার। বুঝতে পারছো? ওকে, হয়তো বা নতুন কোনো ইয়ে আসতে পারে, অনেকে আরো আছে, যেমন অনেকে ইউজ করে পিএসপি স্ট্রং, ভিজুয়াল স্টুডিও কোড, এগুলো কোড এডিটর, হ্যাঁ ডিভো ইউজ করে, যে যেটাই কাজ করে শান্তি পায়। তবে পিএসপির জন্য আমার কাছে এটা খুব ভালো লাগে, আর ডিজাইন রিলেটেড কাজের জন্য। আর এটা এখন টপে আছে তো প্রচুর পরিমাণে অ্যাড অন পাওয়া যায়। হ্যাঁ, আবার একটা কাজ করবেন যে আমি কোন ইয়েতে কোন এডিটরে কাজ করবো, এটা নিয়ে টেনশন করে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না, একটাতে কাজ করলেই হলো। ডাউনলোড হয়েছে? ওকে, আমি এই যে ওপেন ফোল্ডার এটাকে আজকে ক্লাসে দিয়ে দিচ্ছি।
আজকের ক্লাসে দেওয়ার পর জাস্ট ডাউনলোড ক্লিক করবেন, ইয়াস, নেক্সট, ইনস্টল, এটা ইনস্টল হয়ে যাবে। আমি ইনস্টল করলাম না, ঠিক আছে, কারণ এখানে ইনস্টল অলরেডি আছে। ক্লিয়ার? তো ইনস্টল হওয়ার পর আপনি এটাকে নর্মালি খুঁজে পাবেন না, আপনার ডেস্কটপ বা কোথাও খুঁজে পাবেন না, অথচ উইন্ডোজ টেনে পাবেন না। তখন আপনাকে যেটা করতে হবে, সার্চ দিয়ে লিখবেন সাবলাইম, এই যে সাবলাইম টেক্সট 3। তো এটা ওপেন করবেন, ক্লিক হয়ে যাবেন। আচ্ছা, আমাদের এখানে ওপেন হচ্ছে না, আউট রাখুন। আচ্ছা, হয়েছে। তো তাই অপারেত সেই টাইম নিচ্ছে। ওকে, আপনার এরকম একটা এডিটর আসবে, আপনার ওখানে কালার ডিফারেন্ট আসতে পারে। সাপোজ এই সাইডের ইয়েটা নাই, এই ভিউ থেকে সাইড বার, হাইট সাইড বার, এটাতে টেনশন হয়ে গেছে, বুঝে গেছে? আপনি এখান থেকে সাইড বারটা নিয়ে আসতে পারেন। আপনার দেখেন, আমাদের এখানে আপনার অ্যাক্টিভ নেট কানেকশন আসতে সবার লাগিয়ে দেখেন, ইন্টারনেট ছাড়া কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনার প্রতি পদে পদে ইন্টারনেট কানেকশন লাগবে। ব্রডব্যান্ড আছে আপনার, মোটামুটি অধিকাংশ মানুষেরই ব্রডব্যান্ড আছে। আর অন্যরা কি ব্রডব্যান্ড অ্যাক্সেসের বাইরে নাকি? আপাতত যদি আপনার এলাকায় ব্রডব্যান্ড থাকে তাহলে মোটামুটি 500 টাকার একটা প্যাকেজ দিয়ে নিয়ে, তাহলে আপনি কাজ করে শান্তি পাবেন না। আপনার সারাদিন ধরে ফেসবুক চালাতে বিরক্ত লাগবে না, কিন্তু আপনি কাজ করার সময় নেট স্লো হয়, খুব বিরক্ত লাগবে, বুঝে গেছে? আর আনলিমিটেড নেট কোনো সিম আছে নাকি? মোবাইল কোনো সিম আনলিমিটেড নেট দেয় 1000 টাকার মধ্যে? 40 জিবি পর্যন্ত দেয়, এয়ারটেল আনলিমিটেড ডিজিটাল কিছু অফার আছে। রেগুলার 1.5 জিবি করে দেয়, যখন লিংকে 45 জিবি কম দামে। আচ্ছা, 499 টাকা। ওই যে একটা সিম বাড়িয়েছিল জিপির স্কিটো। আচ্ছা আচ্ছা, যদি আপনি গ্রাম অঞ্চলে থাকেন তাহলে এরকম একটা ইন্টারনেট সিম নিয়ে নেন, যেখানে আপনি ভালো ইন্টারনেট পান, একটা মডেল নিয়ে নেন। হ্যাঁ, অথবা বিভিন্ন রাউটার আছে যেগুলোতে সিম অ্যাক্সেস করা যায়, রাউটারের মধ্যে সিম দিয়ে আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন, ওগুলো ইউজ করতে পারেন, টোটালি ফাইন। মানে এই ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে কিপটামি করবেন না। সাপোজ ধরেন একটা উদাহরণ দেই, আপনি 80,000 দিয়ে একটা ল্যাপটপ কিনছেন, এখন ল্যাপটপ কেনার পর এখন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ কিনতে গিয়ে খুব কিপটামি করছেন, পরে একদিন ব্যাগ ছিঁড়ে গিয়ে ল্যাপটপে নষ্ট হয়ে গেছে। এমনিতে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জন্য ল্যাপটপের কনফিগারেশন হাই ল্যাপটপ কনফিগারেশন দরকার হয় না। না না না, আমাদের এত কাহিনী দরকার হয় না। যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করে, বড় বড় ভিডিও রেন্ডারিং করে, বা যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে, তাদের ফটোশপ লাগে, তারপর ইলাস্ট্রেটর লাগে, তারপর ইউটিউব প্রিমিয়ার প্রো লাগে, এই লাগে সেই লাগে, তাদের ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট। আমাদের হচ্ছে সাবলাইম টেক্সট লাগে 10 MB একটা সফটওয়্যার, আর একটা ভারী সফটওয়্যার লাগে, সেটা হচ্ছে লোকাল হোস্টের জন্য, আর কোনো কিছু না। আপনার যদি এমনি ভাঙাচোরা একটা থাকে টোটালি ফাইন, জাস্ট এমনি হলো। মাঝে মাঝে কিছু হতে পারে, এটা সহ্য করে দেবেন। ওকে, তবে বিরাট গ্রাফিক্স লাগবে, এই লাগবে সে লাগবে, এরকম কিছু না। তো আপনি কালারটা চেঞ্জ করতে গেলে এখানে ঠিক আছে, অনেকগুলো ইউজ করা, এগুলো দেখবেন কালার চেঞ্জ করে। আপনার যদি ডিফারেন্ট কালার আসে, এটাতে ভালো হয়ে যাওয়ার কিছু নেই। তারপরে আচ্ছা, থিম ছিল এখানে, কালার শিম আছে, এগুলো অনলাইন থেকে বিভিন্ন ধরনের এগুলো ডাউনলোড করা যায়। এখানে কোড লেখা যায়। আচ্ছা, থাকুক, একটা থাকুক। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। এই HTML ফাইলটাকে ওপেন করতে হবে। কি করতে হবে? ওপেন করতে হবে। আপনি যখন সাবলাইম টেক্সট ওপেন করছেন না,
এই ওপেন অবস্থা থাকায় এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখানে পিন করে দেবেন। কি দেবেন? আমার এখানে কি আছে মানে কি আগেই পিন করা আছে, তাহলে হবে কি আপনাকে বারবার সার্চ করে ওপেন করতে হবে না, আপনি ডিরেক্টলি এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছেন। এগুলো কিন্তু মানে একদম সোনাবন্ধুর কথাবার্তা, সোনাবন্ধুর কথা প্রয়োজন মানে একদম খুবই বেসিক, হ্যাঁ একদম বেসিক এবিসিডি টাইপের। তো তারপরে যেটা আপনার কাজ করতে সুবিধা হয়। এই ফাইলটাকে সাবলাইম টেক্সট ওপেন করবো কিভাবে? কতভাবে ওপেন করা যায়, কোনো শেষ নাই। সবচেয়ে ইজি হচ্ছে এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে ছাড়বেন না, টান দেবেন, ছাড়ি নাই, এখানে এসে ছেড়ে দেবেন, চলে আসছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে একদম নিনজা টেকনিক। হ্যাঁ আগে তো ভালো ছিল। ওকে, তারপর ওপেন উইথে গিয়ে এখানে সাবলাইম টেক্সট ওপেন করতে পারেন। আপনার যদি এই জায়গায় সাবলাইম টেক্সট না আসে, সামনে আসে, তাহলে চুজ অ্যানাদার অ্যাপস, এখানে যাবেন, দেখেন নিচে দিকে আসলে এখানে সাবলাইম টেক্সট আছে কিনা। যদি থাকে সাবলাইম টেক্সট ক্লিক করে অলওয়েজে ক্লিক করে দেবেন। সাপোজ আপনার এখানেও আসে না, তাহলে হচ্ছে মোর অ্যাপস, এখানেও নাই, তখন যেমন হচ্ছে লুক ফর অ্যানাদার অন দিস পিসি, অন দিস পিসি জাস্ট ক্লিক করে এবার খুঁজবেন সাবলাইম টেক্সট ইনস্টল হয়েছে কোন জায়গায়। এখানে ইনস্টল হয়েছে না, এই সাবলাইম টেক্সট ডট ইএক্সি এখানে ক্লিক করে ওপেন, তখন সাবলাইম টেক্সট ওপেন হয়ে যাবে। বুঝা গেছে? নানান ভাবে ওপেন করা যায়। তো আমি চাই এটা অনলাইন যাতে সাবলাইম, এখানে কিছু আইকন আসছে ফায়ারফক্স, আপনার এখানে গুগল ক্রোম আইকন আসতে পারে, একটা সাদা আইকন আসতে পারে, কিছু না আসতে পারে, তো এটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে কিছুর সাথে এখন দেখেন আমি সাবলাইম টেক্সট ওপেন করে এটা সাবলাইম টেক্সট আইকন নিয়ে আসি, সাবলাইম টেক্সট অলওয়েজ, এখন দেখেন সাবলাইম টেক্সট আইকন চলে আসবে, চলে আসছে। সো এটা টেনশনের কোনো ব্যাপার না, আমরা সাকসেসফুলি আমাদের HTML ফাইলটাকে সাবলাইম টেক্সটে নিয়ে আসছি। আপনি কখনো শুধু HTML ফাইলটাকে আনবেন না, আপনি কি করবেন, আপনি এই পুরো ফোল্ডারটা ক্লিক করে টান দেবেন, ছাড়বেন না, যা সাবলাইম টেক্সটে দিবেন। এখানে ছেড়ে দিচ্ছি, এখন আমাদের বেসিক ফোল্ডারটা চলে আসছে, একদম প্রজেক্ট ফোল্ডারটাই নিয়ে আসলাম। ক্লিয়ার? আমরা এখন কোড লেখা শুরু করবো। কি করবো? কোড লেখা শুরু করবো। ওকে, শুরুতে কি আসবে বলেন তো? ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট টাইপ, যেটা কি টাইপের ডকুমেন্ট। HTML এ আসলে আমরা কি শিখবো? অনেকেই জানবো, এখন মনে করতেছেন নাকি? HTML আমরা দুটো জিনিস শিখবো, একটা হচ্ছে ট্যাগ আর একটা হচ্ছে অ্যাট্রিবিউটস। ট্যাগ আর অ্যাট্রিবিউটস। ওকে, ট্যাগ কি আসলে? ট্যাগ হচ্ছে এইটা আর এইটা, বুঝে গেছে? এটা হচ্ছে ওপেনিং পার্ট, এটা হচ্ছে কি ক্লোজিং পার্ট, বুঝে গেছে? ক্লোজিং পার্ট আর এটা ওপেনিং পার্ট, শেষ। অ্যাট্রিবিউট ছিল আপনার HTML অলমোস্ট শেষ। থিম চেঞ্জ করে দিব। ওকে, আমার ল্যাপটপের স্ক্রিনে যতটা ভিজিবল হচ্ছে এই প্রজেক্টটা আমি ঝামেলা করতেছি। ওকে, তো এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং, ঠিক আছে? কিছু কিছু ট্যাগ আছে যাদের কোনো ক্লোজিং নেই, শুধু ওপেনিং। ওকে, এটা হচ্ছে ট্যাগ। তো আমরা HTML শেখার জন্য প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে তার ডকুমেন্ট টাইপ। কিভাবে লিখবো দেখেন, এক্সক্লেমেটরি ডক টাইপ, এক্সক্লেমেটরি ডক টাইপ। ডক টাইপ মানে কি? ডকুমেন্ট টাইপ। আর ডকুমেন্ট টাইপ কি? HTML, শেষ লেখা। তো এই ডক টাইপ কেউ কেউ বড় লেখে, এটা কোনো সমস্যা না, আপ টু ইউ। বুঝে গেছে? আমাদের ডকুমেন্ট টাইপ HTML। আচ্ছা, থিমটা একটু চেঞ্জ করে দিই। HTML তো ক্যাপিটাল লেটারে লেখা যায়, এক্সটেনশন নেই না, এক্সটেনশন অলওয়েজ ছোট করে লিখবেন। ওকে, তো আমরা কি বললাম? আচ্ছা, আমরা এই ফাইলটা ওপেন করি না, আমরা অন্য একটা ফাইল লিখতেছি, এই ফাইলটা ওপেন করি। হ্যাঁ, index.html। আমরা কি লিখবো? এক্সক্লেমেটরি ডক্টর, ডক্টর কি? HTML।
বুঝা গেছে? ডক্টর কি আমাদের টেক্সটিং, ওকে। এরপর আমরা ট্যাগ শুরু করবো। আচ্ছা, এটা হচ্ছে ডক্টর সেমিকোলন না, একটা এক্সক্লেমেটরি, আশ্চর্য ছিল। হ্যাঁ, এই ডক্টর HTML-টা আগে ছিল না, HTML5 এর রিপ্রেজেন্টেটর। হ্যাঁ, এটা HTML5 কে রিপ্রেজেন্ট করে। ওকে, HTML5 কি সবথেকে লেটেস্ট? হ্যাঁ, সবচেয়ে লেটেস্ট। ওকে, তো আমরা কি শিখবো? ট্যাগস। HTML টোটালি ট্যাগ শিখবো। প্রথম ট্যাগের নাম কি বলতে পারেন? HTML। প্রথম ট্যাগের নাম হচ্ছে HTML শুরু, HTML শেষ। অবশ্যই এটা একটা ব্যাকস্ল্যাশ হবে। আমাদের ফার্স্ট ট্যাগ লেখা হয়ে গেল। তারপরে কি ট্যাগ? হেড। মানে মানুষের মাথায়, মানুষের শরীর চিন্তা করেন, হেড, বডি, বডির মধ্যে পায়ের অংশ, এটা বলা হয় ফুটার। কিরকম দেখেন? হেড, হেড শেষ। তারপরে হেড নিচে বডি, বডির মধ্যে থাকে পায়ের অংশ, তাকে বলা হয় ফুটার। কি বলা হয়? ফুটার। হয়ে গেছে না? এটা হচ্ছে HTML এর বেসিক মার্কআপ। HTML এর বেসিক মার্কআপ। আপনাকে HTML শেখার জন্য আপনি অনেক ওয়েবসাইটে হেল্প পেতে পারেন। তার মধ্যে যেমন হচ্ছে টিউটোরিয়াল রিপাবলিক, W3 স্কুলস, বাংলা ওয়েবসাইট আছে এরকম HTML শেখার জন্য। দেখেন প্রথম কোনটা আসে? W3 স্কুলস, html.com, তারপর W3org। হ্যাঁ, তো W3 স্কুলসটা বেশ জনপ্রিয়, কারণ এটা হচ্ছে খুবই ইজি। HTML-টা খুব ইজি করে বোঝা হয়েছে। আপনি অথবা এটা শুধু W3schools.com গেলে প্রথমে লার্ন HTML পাবেন, অথবা টিউটোরিয়ালস থেকে লার্ন HTML নিতে পারেন। তো দেখেন এটা হচ্ছে তাদের HTML এর কি বলে মার্কআপ, বেসিক মার্কআপ। ডট টাইপ, HTML ট্যাগ শুরু, HTML ট্যাগ শেষ, হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ, বডি শুরু, বডি শেষ। এখানে তারা টাইটেলটা ইউজ করছে, হেডিংটা ইউজ করছে, টাইটেল ট্যাগ ইউজ করছে। এগুলো আমরা একটু পরে হচ্ছে, আমরা বেসিক মার্কআপ নিতে পারছি না? ওকে, তো এটা হচ্ছে আমাদের HTML এর বেসিক মার্কআপ। আপনাদেরকে আমি এখন দেখাবো যে আপনারা কিভাবে কাজ করার সময় আটকায় গেলে এটা সমাধান করবেন। কোন প্রবলেম সলিউশন করাকে ওয়েব ডেভেলপমেন্টের ভাষায় বলা হয় ডিবাগিং। কি বলা হয়? ডিবাগিং। ডিবাগিং করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে রেকর্ড করা। রেকর্ড বুঝুন তো, পুরো রেকর্ড করা। ঠিক আছে? যেমন ধর আপনি অনেক বড় একটা প্রজেক্টে কাজ করতেছেন, হঠাৎ করে পুরো ওয়েবসাইটটাই ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিছুই দেখাচ্ছে না। এখন ভুল কোন জায়গায় এটা বুঝতে পারতেছেন না, তাহলে কি করবেন? আপনি কি পুরো ওয়েবসাইট রিকর্ড করবেন? পুরো প্রজেক্ট রিকর্ড করবেন? অবশ্যই আপনি অ্যাজ এ ডেভেলপার আপনি অবশ্যই জানেন কোন সেকশনের জন্য কোন কোডগুলো করা হয়েছে। আস্তে আস্তে কোডগুলোকে কাট করেন। যেমন আমি লাস্টের সেকশন কাট করলাম, ওকে, তারপর ঠিক হচ্ছে না, তারপরে এখানে কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম থাকতো তাহলে এগুলো তো সরাই দিচ্ছে, ঠিক হতো। এরপর আস্তে এর আগের সেকশনটা সরাই দেখেন যে কোন জায়গায় প্রবলেমটা আছে, যেই সেকশনে প্রবলেমটা আছে এই সেকশনটা রেকর্ড করেন। হ্যাঁ, এটা হচ্ছে কি অলওয়েজই বিশেষ করে PHP তে যে থাকে, এটা তো হচ্ছে ব্রাউজারের স্ক্রিন ব্ল্যাঙ্ক হবে, আপনার কোড তো আসছে। আর PHP তে নর্মালি কোন লাইনে ভুল হয়েছে এটা বলেই দেয়, যে ওই নাম্বার লাইনে আপনার ঝামেলা হয়েছে, এগুলো বলেই দেয়। ওকে, তো সাপোজ আপনার প্রজেক্ট করতেছেন, আমি কিন্তু একটা জিনিস দেখাইলাম, সাপোজ ডিজাইনের কিছু দেখাইলাম। এখন আপনি পড়াশোনা আসতেছেন, আপনি বেশ কয়েকবার ট্রাই করছেন, অবভিয়াসলি নিজে ট্রাই না করে আরেকজনের কাছে হেল্প চাবেন না। কারণ কি জানেন? আপনি কন্টিনিউয়াসলি প্রবলেম পড়বেন, এটা কিভাবে বোঝেন? আপনারা যদি আপনাদের প্রবলেমগুলো সলিউশন নিতে চান, আপনাদেরকে আমাদের যে গ্রুপ, এই গ্রুপ দেন বিভিন্ন পাবলিক গ্রুপ খুবই হেল্প করবে। আমি নিজেও ধরো গ্রুপ থেকে প্রচুর হেল্প নেই। আমি একটা গ্রুপের নাম দেখাই,
আমি ফেসবুকে লগ ইন করতেছি। আপনারা ফেসবুকে তো অবভিয়াসলি প্রচুর সময় নষ্ট করেন, হ্যাঁ, এটা আমি করি, আপনারা করেন সহজে। তো এখানে একটা গ্রুপ আছে ওয়ার্ড পেশেন্স। এই গ্রুপটা হচ্ছে একটা কাজের জিনিস, খুবই কাজের জিনিস। এখান থেকে কি হয়, এখানে প্রচুর প্রবলেমের সলিউশন হয়, এখান থেকে মানুষজন হায়ার করে। দেখেন এই গ্রুপটা আপনি একটু জানেন। হাউ ক্যান আই সলভ দিস ইস্যু, অলরেডি কেউ কমেন্ট করতেছে। তারপরে মানে যে সেটা নিয়ে মানুষজন কমেন্ট করতেছে, একজন একজনকে হেল্প করার ট্রাই করতেছে। ঠিক আছে, বুঝতে পারছেন তো যে কিভাবে মানুষজন হেল্প করতেছে। একটা ব্যাপার কি, আপনি তো দুনিয়ার সবকিছু জানবেন না, এটা অলমোস্ট পসিবল না। তো অনেক মানুষ যখন আপনার প্রবলেমটা দেখে, বিভিন্ন জনের তো বিভিন্ন ধরনের মস্তিষ্ক, তাদের কাছে কোনো না কোনো আইডিয়া থাকবেই। তো সবাই দেখেন একজন একজনকে হেল্প করতেছে। ক্লিয়ার? তো আপনারা এই গ্রুপে অ্যাড হয়ে যাবেন, দেখবেন যে মানুষজন কি করে। মানে কিছু চিপ গ্রুপ আছে অনলাইনে, যেগুলা সাপোজ একটা উদাহরণ দিই, যে আপনাকে আপওয়ার্কের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিবে 1500 টাকা, হ্যাঁ। তারপর এই ধরনের গ্রুপ এগুলো আসে না। এটা হচ্ছে আপনার প্রবলেম নিয়ে আপনি কথা বলতে পারেন, আপনার লোক দরকার, আপনি হায়ার করতে পারেন। এখান থেকে প্রচুর পরিমাণে হায়ার, এই যে উই আর হায়ারিং ওয়ার্ডপ্রেস ইঞ্জিনিয়ার্স। ঠিক আছে, তো এই ধরনের গ্রুপগুলো থাকার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে PHP এক্সপার্ট। এটাও বাংলাদেশের গ্রুপ। এখানে মোটামুটি PHP নিয়ে প্রবলেমগুলো সলভ হয়, হ্যাঁ, বুঝে গেছে। হাই ট্যাগও করে মানুষজন, কারণ বিশেষ করে এই আপনাকে সাপোজ কেউ ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে হায়ার করলো বা ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে হায়ার করলো, এখানে আপনার মা চাচা দাদার কারণ ইংরেজি কোনো কাজ হবে না, আপনি তারা প্রযুক্তি দিয়ে দিতে হবে। এই জন্য তারা পাবলিক গ্রুপ থেকে হায়ার করে নেয়। আমি বাংলাদেশের একটা রেপুটেড কোম্পানি, তারা হায়ার করার জন্য তারা যে লেটারটা লিখছে, ওখানে কি লিখছিল, ওই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তারা বলছে আপনি কিসে পড়েন এটা জেনে আমাদের কোনো লাভ নেই। এমনকি সিরাজউদ্দৌলার নামের নাম কি আপনি এটা জানেন, এটা জেনে আমাদের কোনো লাভ হয়, কারণ আমরা জানি না। ঠিক আছে, তবে আমরা আপনার লিঙ্কগুলো দেখবো। আপনি আমাদেরকে যে পোর্টফোলিও লিঙ্ক দেবেন, পোর্টফোলিও লিঙ্ক দেবেন তো আপনার কাজের ডেমো, আপনি যে পোর্টফোলিও লিঙ্কগুলো দেবেন এগুলোর উপরে আপনাকে হায়ার করবে কিনা বা আপনাকে ডাকবে কিনা নির্ভর করে। এখানে আপনার কোনো ধরনের কিছু হয় না। প্রত্যেকটা কোম্পানি হায়ার করে হচ্ছে তাদের প্রয়োজন ডাক হওয়ার জন্য, তাহলে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, এই ধরনের গ্রুপগুলো অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমরা আবার কাজে চলে আসি। তো আমাদের HTML এর গ্রাফিক মার্কআপ শেষ হবে। আমি আপনাদেরকে HTML একটা সিলেবাস দিই। HTML এর প্রচুর ট্যাগ দিকে ব্যাপার বোঝাই। একটা সিলেবাস দিচ্ছি, এই সিলেবাসটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, আমি যা দেখাবো তা চেষ্টা করবেন দুবার প্র্যাকটিস করার জন্য। কোনো কিছু মুখস্থ করার ব্যাপার নেই। আপনি যদি প্র্যাকটিস করে ভুলে যান তাহলে আপনি মনে করেন যে আপনি সঠিক পথে আছেন। প্র্যাকটিস করে ভুলে যান, এটা মুখস্থ করার কিছু নেই। কারণ জানেন, এই একই জিনিস আপনাকে 1000 বার করতে হবে। শুধু প্রথম করার পরে মনে হচ্ছে ভুলে যাচ্ছে, বা প্রথম কিছু সময়, এরপরে ঠিক হয়ে যায়। আমারও সেম ফিলিংস হয়েছিল। সো মুখস্থ করতে হবে এরকম কিছু করার দরকার নেই। হ্যাঁ, আমি এই পিডিএফটাকে ব্রাউজারে ওপেন করি। এখানে প্রথমটা হচ্ছে হেড। হেডটা মানে হচ্ছে এই ট্যাগটা। আমি একটু সুন্দর করে লিখি। হ্যাঁ, জাস্ট কন্ট্রোল চেপে মাউসের সামনে হুইল, ফ্রন্ট হুইল বলুন তো, মানে এই যে চাকাটা ঘুরে না, এটাই সামনে ধরেন। ডট ট্যাগ, ডট ট্যাগ কি? HTML। তারপর কি ট্যাগ?
HTML ট্যাগ শেষ। তারপর কি এই হেড দ্বারা কি হেডিং বোঝায় নাকি মাথা? এটা হেড দ্বারা উইথ থেকে মাথায় বোঝায়, হেডিং না। হেড, ঠিক আছে। হেডের পর নিচে কি হয়? বডি হয়। বডি, ওকে। তো এই হেড ট্যাগের মধ্যে একটা পেজের সাথে কিন্তু অনেকগুলো পেজ লিঙ্ক থাকে। আমরা যদি এখন এগুলো যাই না, অনেকগুলো ফাইল লিঙ্ক থাকে। এই সব ফাইল, বিশেষ করে সিএসএস ফাইলগুলো লিঙ্ক থাকে হেডে। এই জন্যই এখানে ভালো হয়েছে এই ট্যাগে ডকুমেন্টের ইনফরমেশন রাখা হয়। যেমন ধরেন একটা ট্যাগ হচ্ছে টাইটেল। কি ট্যাগ? টাইটেল। হেডের মধ্যে একটা ট্যাগ আছে, ট্যাগের নাম হচ্ছে টাইটেল। টাইটেলটা কেমন? টাইটেল, টাইটেল শেষ। এখানে লেখেন যে হ্যালো ওয়ার্ল্ড। কি লিখলাম? হ্যালো ওয়ার্ল্ড। এখন আমাদেরকে এটা রান করতে হবে ব্রাউজার। জাস্ট টেনে আমি ব্রাউজার দিয়ে দিচ্ছি, এই যে ব্রাউজার দিয়ে দিলাম, অথবা রাইট ক্লিক করেন, এই যে ফায়ারফক্স, ঠিক আছে। আপনি যতবার কোড করবেন, দেখেন এখন এখানে কি ছিল? ক্রস। আপনি এখানে লেখা শুরু করেন, কি ছিল? পেন। পেন মানে এডিট, এডিট ছিল, হ্যাঁ। আর যখনই কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলবেন তখনই ক্রস, মানে এডিটিং ডান। আপনি যতবারই ব্রাউজারে এটাকে দেখতে চাইবেন, দেখেন এটা ব্রাউজার চলে আসছে। এখানে কি লেখা আসছে? হ্যাঁ, কোথায় আসছে? টাইটেল থেকে। বোঝা গেছে? টাইটেল থেকে আসছে হ্যালো ওয়ার্ল্ড। অবশ্যই আমরা সাকসেসফুলি আমাদের ডিসপ্লেতে কোনো কিছু প্রিন্ট করতে পারলাম। এটা হচ্ছে একটা টাইটেল। যেমন ধরেন এটা কি টাইটেল? HTML টিউটোরিয়াল। কি দিয়ে করছে? এই টাইটেল ট্যাগ দিয়ে। বুঝা গেছে? ওকে, এবার আমরা বডিতে আসি। এখানে ট্যাগ হচ্ছে হেডিং ট্যাগ। কোনো কিছু হেডলাইন লেখার জন্য হেডিং ট্যাগ ইউজ করা হয়। কোনো কিছু হেডলাইন লেখার জন্য হেডিং ট্যাগ ইউজ করা হয়। ওকে, হেডিং ট্যাগ হচ্ছে 6টা। কয়টাই? H1 থেকে H6 পর্যন্ত। হ্যাঁ, কি রকম দেখেন? H1 H1 ক্লোজ। আচ্ছা, আমরা একই লাইনকে কিভাবে কপি করতে পারি? দেখেন, কপি চলে কিভাবে করতে পারি? কন্ট্রোল শিফট ডি পর ঢাকা। হ্যাঁ, আমি একসাথে মাল্টিপল জায়গায় লিখতে পারি। এটা কি হবে? ক্লিক করলাম, আপনি যত জায়গায় লিখবেন কন্ট্রোল ধরে রাখবেন, ঠিক আছে। কন্ট্রোল ধরে ধরে ক্লিক করে তারপরে লিখে ফেলবেন। ওকে, H1, তারপরে হচ্ছে H2, H3, H4, H5, H6। হেডিং ট্যাগগুলো আসছে, এগুলোতে আমি সেম লেখা লিখতে চাই। সাবজেক্ট লিখলাম উই আর ব্যাচ 161, উই আর ব্যাচ 161, এই লেখাটা শো করবে। সমস্যা থেকে H6 পর্যন্ত কি পার্থক্য? সাইজ, এক একটা ছোট একটা বড়। আরেকটা জিনিস আছে, খেয়াল করেন, এই ট্যাগটা কিন্তু এখানে গিয়ে শেষ হয়ে গেছে। এরপরে হিউজ খালি না, সে কি করে এটাকে নিচে নামা দিচ্ছে, আবার এটাকে নিচে নামা দিচ্ছে। প্রত্যেকটা জিনিস তার যতটুকু জায়গা দরকার, এরপরে জায়গা খালি আছে কিন্তু সে জায়গা দেয়নি। সে কি করছে? পুরোটা জায়গা দখল করে নিচ্ছে না। HTML এর যে সকল এলিমেন্ট পুরো জায়গা দখল করে নেয় তাকে বলা হয় ব্লক এলিমেন্ট। কি এলিমেন্ট বলা হয়?
ব্লক এলিমেন্ট। আর যারা পাশাপাশি বলে তাদের বসে, হ্যাঁ, তাদেরকে বলা হয় ইনলাইন ব্লক। কি বলা হয়? ইনলাইন ব্লক অথবা ইনলাইন এলিমেন্ট বলতে পারেন, ইনলাইন ব্লক নয়, ইনলাইন এলিমেন্ট বলেন, স্টেবল। হ্যাঁ, আপনি কিভাবে বুঝবেন সে পুরো জায়গা দখল করে নিচ্ছে? এই এলিমেন্টের উপরে এসে আমি ট্যাগগুলোকে প্রায়শই এলিমেন্ট বলবো, ঠিক আছে? এই এলিমেন্টের উপরে রাইট ক্লিক করলে এখানে দেখবেন একটা লেখা আছে কি, ইন্সপেক্ট এলিমেন্ট। এখানে আপনি আপনার সকল HTML কোড দেখতে পাবেন। দেখেন বডি, হেড, বডি, এটা। আমি যখনই H1 এর উপর ক্লিক করি H1 মার্ক হচ্ছে, দেখেন H1 কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত এটা আকাশি কালার না, আকাশি কালার হয়ে সে পূর্ণাঙ্গ জায়গাটা দখল করে দিচ্ছে। এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। উপরের যে আলগুলো খালি আছে বিস্কিট কালারের, বিস্কিট কালার এটা আমি ধরেন বিস্কিট কালার, ঠিক আছে? কালারের নাম তো সম্ভব না, তো এটা বিস্কিট কালার সাপোজ। সে উপরে যায় নিচেও জায়গা দখল করে। তার মানে কি, আমি যদি কোথাও একটা HTML এলিমেন্ট রাখি, তার বৈশিষ্ট্য হচ্ছে সে পূর্ণাঙ্গ জায়গা দখল করে দিবে, সে ব্লক এলিমেন্ট। আর উপরে নিচে সে জায়গা 10 পিক্সেল করে রাখে, এটাকে বলা হয় মার্জিন। কি বলা হয়? মার্জিন। এই HTML এর প্রতিটা ট্যাগ এই ডিরেক্টটা দেখায়, এই ট্যাগগুলো এই ডিরেক্টটা দেখায়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হেডিং। ইউনিভার্সিটিতে 8টা সেমিস্টার ছিল, হ্যাঁ, 8 সেমিস্টারে আমরা একজনই ক্যাপ্টেন রাখছি। এটার মূল কারণ ছিল আমাদের ক্যাপ্টেনের বাসায় ফটোকপি মেশিন ছিল। হ্যাঁ, সকল ডাটা সে ফটোকপি নিয়ে আসতো। এটা আমাদের সে খুব ট্রাই করছে যে ক্যাপ্টেন্সিটা ছাড়ার জন্য, কিন্তু আমরা কখনোই তারা ছাড়া কারোর ক্যাপ্টেন যে চিন্তা করতে পারিনি। ওকে, তো ক্যাপ্টেনদের রেসপন্সিবিলিটিস থাকে। আপনারা আপনাদের ক্লাস হুটহাট করে বন্ধ হইতে পারে। সাপোজ আপনাদের ক্লাস করে 3টায়, তাহলে আপনারা বেঁচে গেছেন। কারণ হচ্ছে হঠাৎ করে একটা ছাত্র আন্দোলন শুরু হলো, এই শুরু হলো, সেই শুরু হলো। এখন সকালে যদি কেউ ক্লাস করে বা সকালে যারা ক্লাস নেয় তারা নিজেরা জানে না রাস্তা কি অবস্থা। 3টা পর্যন্ত লেটে বেরো যায়, রাস্তা কি অবস্থা। হ্যাঁ, যে সবাই বেরোলো 8টা 7টার দিকে, 9টা 9:30 10টার দিকে রাস্তা সব বন্ধ হয়ে গেছে। তখন তারা বাসায় ফেরত যেতে পারে না, এখানেও আসতে পারে, রাস্তায় পড়ে আল্লাহ করে, ঠিক আছে? তো আপনারা অলওয়েজ একটা স্টুডেন্টের দায়িত্ব তার ক্যাম্পাসে গিয়ে নোটিস চেক করা, দেখুন নোটিস আছে কিনা, টাকা বুঝে তার ডেট কবে। হ্যাঁ, এগুলো দেখে না। একইভাবে আপনি একবার ক্লাসে আসার আগে ফেসবুকে ঢুকে রাখবেন, ঠিক আছে? অবশ্যই ফেসবুকে নোটিস দেওয়া ছাড়া ক্লাস করে কোনো বন্ধ হবে না। ফেসবুক গ্রুপে 161 যে গ্রুপটা, এই গ্রুপটাতে সবসময় অ্যাক্টিভ থাকবেন। আপনার ক্লাস হবে কি হবে না, কারণ বাংলাদেশের রাস্তার অবস্থা বোঝা যাবে। রিসেন্টলি হাউস বিল্ডিং এ লাস্ট যে ছাত্র আন্দোলন হলো, এই কারণে রাস্তা বন্ধ হয়েছে। এর আগে এই এলাকায় একটা ছেলেকে মেরে ফেলছিল, বাড়ির মালিক মেয়ে তারা পানির ট্যাঙ্ক দিতে রাখছে, এটা নিয়ে রাস্তা বন্ধ হয়েছিল। এই 1 পয়সা দেখিবেন না। তো হুটহাট করে বিভিন্ন কারণে রাস্তা বন্ধ হতে পারে। এগুলো খুবই আনফরচুনেট। আমি এটা কখনোই চাই না যে আপনি এত কষ্ট করে এসে ক্লাসটা না করেন। আপনি হয়তো বলতে পারেন যে আমি জানি না, এই হয়েছে সে হয়েছে, কিন্তু কিছুই করেন না, আপনি নিজের কষ্টটা করছেন, বুঝে গেছেন? তো এই জন্য অলওয়েজ চেষ্টা করবেন যে গ্রুপটা দেখে আসার জন্য। আর ক্যাপ্টেন, আমি ক্লাস বন্ধ হইলে বা যেমন রিসেন্টলি আমার দাদা হয়ে গেছে, তো ওই সময় ক্লাস দিতে পারেনি, আমি ক্যাপ্টেনকে জানাবো। আপনাদের যত ধরনের ইনফরমেশন আপনারা সব ক্যাপ্টেনের কাছে পাবেন। ক্যাপ্টেন, আপনি গ্রুপের মধ্যে আপনার ফোন নাম্বার, আপনার নাম পোস্ট করে দিন, ঠিক আছে? ওকে, ক্লাস শেষ হওয়ার পরে সবাই আপনাদের ফ্রেন্ডদের ক্যাপ্টেনের কাছে দেবেন। উনি ফ্রেন্ডদের এখানে দিবে, ফ্রেন্ডের ডাটা চলে যাওয়ার পরে উনি এগুলো সার্চ করবে, বুঝে গেছে? মানে আমি এটা বুঝি না, এখানে যারা আসে সবাই ঢুকে এখানে ফ্রেন্ডারটা দিবে, সবাই এসে এখানে দেখে পড়ে, মনে হচ্ছে কি আমি ক্লাসটা নিয়ে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এরকম কখনোই করবেন না। আপনাকে ক্লাস না দেওয়া পর্যন্ত এখানেই আছে, অথবা বেশিরভাগ সময় রুবেল ক্লাস দিয়ে ট্রান্সফার করে দেয়, বা কেউ না কেউ ক্লাসটা ট্রান্সফার করে দেয়, রিল্যাক্স। তো এই জন্য আপনারা আপনাদের ফোল্ডারগুলো ক্যাপচার করে দিবেন, আপনাদের কাছে আছে দিয়ে দেবেন। আপনার যে প্রজেক্ট ফোল্ডার,
আপনি সবচেয়ে বেটার হয় কোডের কিছু স্ক্রিনশট নেবেন, কোডের স্ক্রিনশট নেবেন। মজা কথা কি জানেন, আপনার স্ক্রিনশট দেখে আমি জীবনে প্রবলেম বলতে পারবো না যে কি হয়েছে। এমন হইতে পারে আপনি যত স্ক্রিনশট নিয়েছেন প্রবলেমটা তারাই, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে বোঝা যাবে, তারপর কোডের স্ক্রিনশট দেবেন। স্ক্রিনশট কি ফোনে ফটো তুলে দেবেন? এরকম যদি মানুষ করে স্ক্রিনশটের জন্য ফোনে ফটো তুলবে না, লাইট শুট নামে সফটওয়্যার আছে, লাইট শুট, এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার পরেই আপনি যখন আপনার কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন ক্লিক করবেন তখন আপনি এটা মার্ক হয়ে যাবে। যতটুকু আপনি স্ক্রিনশট নেবেন ততটুকু জাস্ট ক্লিক করে নেবেন, ঠিক আছে? তো আপনি যেটা করবেন প্রথমে কোডের স্ক্রিনশট নেবেন। সাপোজ এটা হচ্ছে আমার স্ক্রিনশট, সেভ করে নিলাম। এনিওয়ে ডেস্কটপ স্নিপিং টুল দিয়ে করা যায়, আপনি যেটা দিয়ে করে শান্তি পাবেন। স্নিপিং টুল আপনার স্নিপিং টুল দিয়ে করা যায়। হ্যাঁ, তারপরে সোশ্যাল মিডিয়া শেয়ার করা যায়। অনেক ব্যবসাটা আছে, এই যে আপনি সোশ্যালে শেয়ার করতে পারবেন, তারপরে আপনার প্রিন্ট স্ক্রিনে এদের ওয়েবসাইটে আপলোড করে দিতে পারবেন। এদের ওয়েবসাইটে আপলোড করে দিলে এটা আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিবে, এটা একটা ভালো সুবিধা। এই যে একটা লিঙ্ক, আপনি চাইলে এই লিঙ্কটা শেয়ার করতে পারেন। আপনি কি করবেন, স্ক্রিনশট নেওয়া শেষ, এবার আপনার প্রজেক্ট ফোল্ডারটাকে জিপ করবেন। কি করবেন? জিপ করবেন।